বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। সবাইকে ভিডিও ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি নাজমা আক্তার, সহকারী প্রভাষক, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নরকলিকাতা, নড়িয়া, শরীয়তপুর। পাঠ পরিচিতি, শ্রেণী দশম, বিষয় ভূগোল ও পরিবেশ, অধ্যায় পঞ্চম, পাঠ বায়ুমণ্ডল। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় থেকে নেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ক্লাসের সময় যখন তোমরা ক্লাস দেখবে তখন অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটা সামনে রাখবে এবং ক্লাসে মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। পঞ্চম অধ্যায় হচ্ছে তোমাদের বিষয়টি হচ্ছে বায়ুমণ্ডল। আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত মহাকাশে আবিষ্কৃত সৌরজগতের বায়ুচক্র আদর্শ গ্রহ হচ্ছে পৃথিবী। ভূপৃষ্ঠের চারদিকে জীবজগতের প্রাণ ধারণের প্রয়োজনীয় বায়ু উপাদান বেষ্টিত রয়েছে। এদেরকে আমরা বায়ুমণ্ডল বলি। এই বায়ুর উপাদান সমূহ কয়েকটি স্তরে বিভক্ত হয়ে অবস্থান করছে। জীবন ধারণের জন্য পৃথিবীর জীবকুলের কাছে যেসব জিনিস অপরিহার্য, বায়ুমণ্ডল তাদের মধ্যে অন্যতম। যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। এক কথায় বায়ুমণ্ডল কি বা কাকে বলে? যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। বায়ুমণ্ডলের বর্ণ, গন্ধ, আকার কিছুই নেই, তাই একে খালি চোখে দেখা যায় না, কেবল অনুভব করা যায়। মোট কথা, বায়ু আমরা অনুভব করতে পারি। বায়ুকে স্পর্শ করা যায় না, কিন্তু বায়ুকে আমরা অনুভব করতে পারি। তারপরে দেখো, বায়ুমণ্ডলের বিশালতা এবং এর ক্রিয়াদি সম্পর্কে বিজ্ঞানীদের গবেষণা নিরন্তর চলেছে। বিভিন্ন উপগ্রহ ও গবেষণার মাধ্যমে জানা গেছে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত। বায়ুমণ্ডলের ব্যাপ্তি যে বিশাল হোক না কেন, এর প্রায় 97% উপাদানই ভূপৃষ্ঠ থেকে প্রায় 30 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। তাই মানুষ, উদ্ভিদ ও জীবজন্তুর উপর এর প্রভাব অত্যন্ত বেশি। বায়ুমণ্ডল প্রধানত তিন প্রকার উপাদান দ্বারা গঠিত। বায়ুমণ্ডল প্রধানত 3 প্রকার উপাদান দ্বারা গঠিত, যেমন বিভিন্ন প্রকার গ্যাস, জলীয় বাষ্প এবং ধূলিকণা ও কণিকা। যেমন বিভিন্ন প্রকার গ্যাস, জলীয় বাষ্প এবং ধূলিকণা ও কণিকা। বায়ুমণ্ডলের উপাদানের একটা তালিকা দেওয়া আছে। দেখো, তোমাদের পাঠ্য বইতে অবশ্যই তোমরা দেখবা, এখানে একটা তালিকা দেওয়া আছে। নাইট্রোজেন, অক্সিজেন, অর্গান, কার্বন ডাইঅক্সাইড, অন্যান্য গ্যাসসমূহ, জলীয় বাষ্প, ধূলিকণা, মোট শতকরা হারও দেওয়া আছে। তোমরা এগুলো ভালো করে রিভিশন দেবে এবং কোন গ্যাসের পরিমাণ কি তা ভালো করে মুখস্থ করতে হবে। বায়ুমণ্ডল নানা প্রকার গ্যাস ও বাষ্পের সমন্বয়ে গঠিত হলে এর প্রধান উপাদান হচ্ছে দুটি। তার মানে বায়ুমণ্ডলের প্রধান উপাদান কয়টি? প্রধান উপাদান হচ্ছে দুটি। এক হচ্ছে নাইট্রোজেন ও অক্সিজেন। বায়ুমণ্ডলের আয়তনের দিক থেকে এই দুটি গ্যাস একত্রে 98.73 ভাগ এবং বাকি শতকরা 1.27 ভাগ অন্যান্য গ্যাস, জলীয় বাষ্প ও কণিকা সমূহ জায়গা জুড়ে আছে। জীবজগৎ পরস্পর অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্রহণ ও ত্যাগের মাধ্যমে বেঁচে আছে। ওজোন গ্যাসের স্তর সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মিকে শোষণ করে জীবজগৎকে রক্ষা করে। এবার দেখো বায়ুমণ্ডলের স্তরবিন্যাস ও বৈশিষ্ট্য। বায়ুমণ্ডলের যে সমস্ত উপাদান গঠিত তাদের প্রকৃতির বৈশিষ্ট্য ও উষ্ণতার পার্থক্য অনুসারে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে 5টি স্তরে ভাগ করা হয়েছে। তার মানে বায়ুমণ্ডলের স্তরকে 5টি ভাগে ভাগ করা হয়েছে: ট্রোপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল ও এক্সোমণ্ডল। উল্লেখিত স্তরগুলোর মধ্যে প্রথম তিনটি স্তর হচ্ছে সমমণ্ডল এবং পরবর্তী দুটি হচ্ছে বিষমমণ্ডলে অন্তর্ভুক্ত। ট্রোপোমণ্ডল, এই স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর। ভূপৃষ্ঠের সঙ্গে লেগে আছে। মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা সবকিছু এই স্তরে সৃষ্টি হয়। এর গড় এই স্তরে ভূপৃষ্ঠ থেকে নিরক্ষরেখা অঞ্চলে প্রায় 16 থেকে 19 কিলোমিটার এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি। ট্রোপোমণ্ডলের বৈশিষ্ট্য হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমতে থাকে, সঙ্গে সঙ্গে কমতে থাকে উষ্ণতা। প্রতি 1000 মিটার উচ্চতায় 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। উচ্চতা বৃদ্ধির ফলে বাতাসের গতিবেগ বেড়ে যায়। নিচের দিকে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে। ধূলিকণা অবস্থানের ফলে সমগ্র বায়ুমণ্ডলের ওজোন স্তর প্রায় শতকরা 75 ভাগ এই স্তরে বহন করে।
স্ট্রাটোমণ্ডল ধ্রুবপৃষ্ঠের উপরের দিকে থেকে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত স্ট্রাটোমণ্ডল নামে পরিচিত। স্ট্রাটোমণ্ডলের বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরের ওজন গ্যাসের স্তর বেশি পরিমাণে আছে, অতি বেগুনি রশ্মিতা শোষণ করে। এই স্তরের বায়ুতে অতি সূক্ষ্ম ধূলিকণা ছাড়া কোনো রকম জলীয় বাষ্প থাকে না। এই স্তরে জেট বিমান চলাচল করতে পারে। মেসোমণ্ডল স্ট্র্যাটোবিরতির উপরে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ু স্তরকে মেসোমণ্ডল বলে। মেসোমণ্ডলের বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরে ট্রোপোমণ্ডলের মতোই উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা কমতে থাকে। মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলো অধিকাংশ স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়। তাপমণ্ডল মেসোবিরতির উপরে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে তাপমণ্ডল বলে। এই মণ্ডলে বায়ুস্তর অত্যন্ত হালকা ও ক্ষীণ হয়। তাপমণ্ডলের বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরে বায়ুমণ্ডলের তাপমাত্রা অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পায়। তাপমাত্রার উপরের স্তরে তাপমণ্ডলের উপরের স্তরে তাপমাত্রা পরিমাণ প্রায় স্থির থাকে। তীব্র সৌর বিকিরণ ও রঞ্জন রশ্মি এবং অতিবেগুনি রশ্মির সংখ্যাতে এই অংশ বায়ু অয়নযুক্ত হয়। ভূপৃষ্ঠ থেকে পাঠানো বিভিন্ন বেতার তরঙ্গ অয়নমণ্ডলে বিভিন্ন অয়নে বাধা পেয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। স্ক্লমণ্ডল তাপমণ্ডলের উপরে প্রায় 960 কিলোমিটার পর্যন্ত যে বায়ুস্তর আছে তাকে স্ক্লমণ্ডল বলে। এই স্তরে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়। স্ক্লমণ্ডলের বৈশিষ্ট্য হচ্ছে স্ক্লমণ্ডল তাপমণ্ডল অতিক্রম করলে 960 কিলোমিটার পর্যন্ত প্রসারিত হয়। এই স্তরের তাপমাত্রা প্রায় 300 ডিগ্রি সেলসিয়াস থেকে 1650 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এই স্তরে খুব সামান্য পরিমাণ গ্যাস আছে। অক্সিজেন, নাইট্রোজেন, অর্গান ও হিলিয়াম ধারণ করে, কেননা মাধ্যাকর্ষণ ঘাটতির কারণে গ্যাস অণু বা কণাগুলো সহজে মহাকাশে ছড়িয়ে পড়ে। এরপর দেখো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের গুরুত্ব। এই যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর আছে এবং প্রত্যেকটা স্তরের একটা গুরুত্ব আছে। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের গুরুত্বগুলো কি একটু দেখো। বায়ুমণ্ডল ছাড়া যেমন কোনো শব্দ তরঙ্গ স্থানান্তরিত হতো না, তেমনি ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ অয়ন স্তরে বাধা পেয়ে পৃথিবীতে ফিরে আসে। বায়ুমণ্ডল ছাড়া যেমন কোনো শব্দ তরঙ্গ স্থানান্তরিত হয় না, তেমনি ভূপৃষ্ঠ পাঠানো বেতার তরঙ্গ অয়ন স্তরে বাধা পেয়ে পৃথিবীতে ফিরে আসে। ট্রোপোমণ্ডল ছাড়া কোনো আবহাওয়ার সৃষ্টি হতো না। বরফ জমত না, মেঘ, বৃষ্টি, কুয়াশা, শিশির, তুষার, শিলাবৃষ্টি ইত্যাদি সৃষ্টি হতো না। শস্য ও বনভূমির জন্য প্রয়োজনীয় বৃষ্টি হতো না। পৃথিবীতে বায়ুমণ্ডলের স্তর থাকায় এর দিক দিয়ে আগত উল্কাপিণ্ড অধিক পরিমাণে বিধ্বস্ত হয়। ওজোন স্তর না থাকলে সূর্য থেকে মারাত্মক অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলে প্রবেশ করে প্রাণীকুল বিনষ্ট করত। বায়ুমণ্ডলের স্তরসমূহ না থাকলে পৃথিবীতে জীবের অস্তিত্ব থাকতো না, বরং পৃথিবীর উপরিভাগ তাদের মতো মরুময় থাকতো। এজন্য বলা যাচ্ছে বায়ুমণ্ডলের গুরুত্ব অত্যাধিক। বায়ুমণ্ডল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। এরপর হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর উপাদান। আমরা পত্রিকা, বেতার, টেলিভিশন ও ইন্টারনেট থেকে প্রতিদিন আবহাওয়া সংবাদ গ্রহণ করতে পারি। আবহাওয়া মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের প্রভাব বিস্তার করে থাকে। বিশ্বের প্রতিটি দেশে আবহাওয়ার অফিস এই সংক্রান্ত উপাত্ত তথ্য প্রচার মাধ্যমে প্রতিদিন সরবরাহ করে। আবহাওয়া অফিসগুলোতে দিনের পর দিন আবহাওয়ার বিভিন্ন উপাদান পর্যবেক্ষণ করে জলবায়ু সম্পর্কে ধারণা দেয়। যে কোনো স্থানে আবহাওয়ার উপাদানগুলো নিত্য পরিবর্তনশীল। আবার পৃথিবীর সব স্থানে জলবায়ুর বৈশিষ্ট্য একরকম নয়। কোন একটি নির্দিষ্ট স্থানে বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ু প্রবাহ দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের আবহাওয়া বলে। কোনো একটি অঞ্চলে সাধারণত 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে। কাজে জলবায়ু হলো কোনো একটি অঞ্চলের অনেক দিন বায়ুমণ্ডলের নিম্নস্তরের সামগ্রিক অবস্থা। আবহাওয়া জলবায়ুর উপাদানগুলো হচ্ছে বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ু আর্দ্রতা ও বাড়িপাত। জলবায়ুর নিয়ামকগুলো হচ্ছে অক্ষাংশ, উচ্চতা, তারপর সমুদ্র থেকে দূরত্ব, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, পর্বতের অবস্থান, ভূমির ঢাল, মৃত্তিকার গঠন, বনভূমির অবস্থান। এগুলো হচ্ছে জলবায়ুর নিয়ামক। এরপর হচ্ছে পানির চক্র। সাধারণভাবে পানি কোথাও স্থির অবস্থায় নেই। পৃথিবী বিভিন্নভাবে সর্বদা আবর্তিত হচ্ছে এবং অবস্থান পরিবর্তন করছে, কারণ পানি বাষ্পীয়, তরল ও কঠিন এই তিনটি অবস্থা থাকতে পারে। সমগ্র বিশ্বে পানি সরবরাহের সর্ববৃহৎ ও স্থায়ী আধার হচ্ছে সমুদ্র। বাষ্পীভবনের মাধ্যমে সমুদ্রের পানি উত্তপ্ত ও হালকা হয়ে বাষ্প আকারে উপরে ওঠে এবং সুবিশাল বায়ুমণ্ডলে মিশে যায়। এছাড়া ভূপৃষ্ঠের বিভিন্ন প্রকার উদ্ভিদ থেকে প্রশোধনের মাধ্যমে জলীয় অংশ বায়ুমণ্ডলে সম্পৃক্ত হয়। জলীয় বাষ্পপূর্ণ বায়ু শীতল ও ঘনীভূত হয়ে মেঘ, বৃষ্টি, শিশির, কুয়াশা, তুষার, বরফ
প্রভৃতিতে পরিণত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হয়। পৃথিবীর বিভিন্ন উপায়ে ভূপৃষ্ঠে পতিত পানির কিছু অংশ বাষ্পীভবনের মাধ্যমে পুনরায় বায়ুমণ্ডলে মিশে যায়, কিছু অংশ নদী দ্বারা প্রবাহিত হয়, সমুদ্রে পতিত হয়, কিছু অংশ উদ্ভিদ অভিস্রবণ প্রক্রিয়ায় গ্রহণ করে এবং অবশিষ্ট ভূপৃষ্ঠের শিলাস্তরের মধ্যে চুয়ে প্রবেশ করে। এভাবে প্রকৃতিতে পানির চক্র চলতে থাকে। এখান থেকে তোমরা বায়ুর আর্দ্রতা সম্পর্কে বলবা। বায়ুর জলীয় বাষ্প ধারণ করাকে বায়ুর আর্দ্রতা বলে। আবার এখান থেকে পড়তে হবে যে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে তাকে আর্দ্র বায়ু বলে। আর্দ্র বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ থাকে প্রায় 2 থেকে 5 ভাগ। বায়ুর আর্দ্রতা হাইগ্রোমিটারের দ্বারা পরিমাপ করা হয়। বায়ুর আর্দ্রতা দুইভাবে প্রকাশ করা যায়, পরম আর্দ্রতা আর আপেক্ষিক আর্দ্রতা। তারপরে কোনো নির্দিষ্ট আয়তনে বায়ুতে জলীয় বাষ্পের প্রাকৃতিক পরিমাপকে পরম আর্দ্রতা বলে। এরপর দেখো শিশির। ভূপৃষ্ঠের তাপ বিকিরণের মাধ্যমে রাতে শীতল হয়। এই সময় ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরের তাপমাত্রা হ্রাস পায়, ফলে বায়ু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায় এবং অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র জলবিন্দুরূপে ভূপৃষ্ঠে সঞ্চিত হয়। এটাই শিশির নামে পরিচিত। তারপর হচ্ছে কুয়াশা। কখনো কখনো বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে জলীয় বাষ্প রাত্রিবেলায় অল্প ঘনীভূত হয়ে ধোঁয়া আকারে ভূপৃষ্ঠের কিছু উপরে ভাসতে থাকে, একে কুয়াশা বলে। তারপর হচ্ছে তুষারপাত। শীত প্রধান এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পেঁজা তুষার ন্যায় ভূপৃষ্ঠে পতিত হয়, একে তুষারপাত বলে। পানি প্রবাহ পড়তে হবে, পৃষ্ঠপ্রবাহ, অন্তঃপ্রবাহ, চুয়ান্ন, পরিশ্রবণ, এই পয়েন্টগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। এরপরের বিষয় হচ্ছে বৃষ্টিপাত। স্বাভাবিকভাবে ভাসমান মেঘ ঘনীভূত হয়ে পানির ফোঁটা ফোঁটা আকারে মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হলে তাকে বৃষ্টিপাত বলে। এই বৃষ্টিপাত কখনো প্রবল এবং কখনো গুড়ি গুড়ি আকারে ভূপৃষ্ঠে পতিত হয়। বৃষ্টিপাত বৃষ্টিমাপক যন্ত্রের দ্বারা পরিমাপ করা হয়। বৃষ্টিপাতের কারণ হলো বাতাসের জলীয় বাষ্পের উপস্থিতি, ঊর্ধ্বগমন এবং বায়ুমণ্ডলের উষ্ণতা হ্রাস পাওয়া। এবার বৃষ্টিপাতের শ্রেণীভাগ। বৃষ্টিপাতকে 4টি ভাগে ভাগ করা হয়: পরিচয়ন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত, বায়ু প্রেসারজনিত বৃষ্টিপাত, ঘূর্ণি বৃষ্টিপাত। বৃষ্টিপাতকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়: পরিচয়ন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত, বায়ু প্রাচীরজনিত বৃষ্টিপাত আর হচ্ছে ঘূর্ণি বৃষ্টিপাত। তোমরা প্রত্যেকে বইতে ভালোভাবে সুন্দরভাবে এই পয়েন্টগুলো দেখে নিবা। তারপর হচ্ছে তোমাদের এই পঞ্চম অধ্যায় আছে বায়ু প্রবাহ পড়বা। এখানে হচ্ছে উষ্ণ বায়ু প্রবাহ। বায়ুর তাপ ও চাপের পার্থক্যের কারণে বায়ু সর্বদা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। ভূপৃষ্ঠের সমান্তরাল বায়ু চলাচলকে বায়ু প্রবাহ বলে। বায়ু প্রবাহ সাধারণত কয়েকটি বিষয় নিয়ম দ্বারা পরিচালিত হয়। নিম্নচাপ মণ্ডল উত্তপ্ত হালকা বায়ু ঊর্ধ্বে উত্থিত হলে বায়ুমণ্ডলে উচ্চচাপ চাপে অসমতার সৃষ্টি হয়। এ কারণে উচ্চচাপ থেকে শীতল ও ভারী বায়ু সর্বদা নিম্নচাপ দিকে প্রবাহিত হয়। এখানে তোমাদের নিয়ত বায়ু প্রবাহ ভালো করে পড়তে হবে। নিয়ত বায়ু, অয়ন বায়ু, পশ্চিমা বায়ু, এগুলো ভালো করে পড়তে হবে। এই অধ্যায়ে পঞ্চম অধ্যায় তোমাদের আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন। সম্পর্কে তোমাদের ভালোভাবে পড়তে হবে। বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন এখানে হচ্ছে বর্তমান পৃথিবীতে পরিবেশগত প্রধান সমস্যাসমূহের মধ্যে অন্যতম হচ্ছে বিশ্ব উষ্ণায়ন হার ক্রমান্বয়ে বৃদ্ধি ফলে পৃথিবীর জলবায়ু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পৃথিবীর সৃষ্টি থেকে জলবায়ু কখনো একই থাকেনি। সৃষ্টি থেকে জলবায়ুর ভিন্নতা দেখা গেছে, কিন্তু সেটা হচ্ছে প্রকৃতির নিয়মেই। কখনো খুব উষ্ণ, খুব শুষ্ক থেকেছে, কখনো শীতল হয়ে বরফে ঢেকেছে, কিন্তু পরিবর্তন হয়েছে অনেক ধীর গতিতে। লক্ষ লক্ষ বছর লেগেছে এবং বলা যায় যে এই পরিবর্তন হয়েছে কিছু প্রাকৃতিক কারণে, যেমন পৃথিবীর কক্ষপথ বা পৃথিবীর আবর্তন পরিবর্তনের কারণে। তবে সমকালীন পরিবর্তন নিয়ে সবাই খুবই চিন্তিত, কারণ এই পরিবর্তন ঘটছে অতি দ্রুত। তাই এই পরিবর্তন একটি বড় কারণ হচ্ছে পৃথিবী পৃষ্ঠে মানুষের ক্রিয়াকর্ম। 100 বছর পূর্বে গড় তাপমাত্রার তুলনায় প্রায় 0.60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞানীগণ কম্পিউটার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জলবায়ুগত পরিবর্তন সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন যে 21 শতকের সমাপ্তিকালের মধ্যে গড় তাপমাত্রা প্রায় আরও অতিরিক্ত 2.5 ডিগ্রি থেকে 5.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যুক্ত হতে পারে। এর ফলে পর্বতের উপরিভাগের জমাটকৃত বরফ এবং মেরু অঞ্চলের হিমবাহের দ্রুত গলনের ফলে সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি পাবে। এখানে গ্রিনহাউস সম্পর্কে এখানে তোমাদের একটা দেওয়া আছে,
বায়ুমণ্ডলে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যাপারে বড় ভূমিকা পালন করে। এক্ষেত্রে বায়ুমণ্ডল হল গ্রিনহাউস বা কাচের ঘরের কাচের দেয়াল বা ছাদের মতো। সূর্যের আলো পৃথিবীর সমস্ত তাপ শক্তির মূল উৎস। পৃথিবীতে আসা সূর্যালোক ভূপৃষ্ঠ শোষণ করে এবং বায়ুমণ্ডল উত্তপ্ত করে। মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপ যেমন কাঠ পোড়ানো, গাছ কাটা, কলকারখানার ধোঁয়া ইত্যাদির কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন ইত্যাদির পরিমাণ বৃদ্ধি পায়। এই গ্যাসগুলোকে বলা হয় গ্রিনহাউস গ্যাস। বায়ুমণ্ডলের সৃষ্টি হয় ক্রমশ পুরো একটি গ্যাসের স্তর বা চাদর। এর ফলে পৃথিবীপৃষ্ঠ থেকে ছেড়ে দেওয়া তাপ পুনরায় ফেরত যায় না। তাপ শোষণের পরিমাণ বৃদ্ধি পায় এবং ক্রমশ উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। উষ্ণতা বৃদ্ধির এই প্রক্রিয়া হলো গ্রিনহাউস প্রভাব বা প্রতিক্রিয়া। মেরু অঞ্চলে কাচের ঘর সৌরতাপ আটকে সবজি চাষকে গ্রিনহাউস বলে। বিশ্ব উষ্ণায়নের কারণ হিসেবে চিহ্নিত করা হয় মানুষের নেতিবাচক কর্মকাণ্ডের ফলে বায়ুমণ্ডল বিশেষভাবে নির্দিষ্ট গ্রিনহাউস গ্যাসসমূহের উপস্থিতির মাত্রা অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে, যাকে আমরা গ্রিনহাউস প্রভাব হিসেবে চিহ্নিত করি। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসগুলো হলো কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন। শিল্পোন্নয়ন, যানবাহন সংখ্যাগত বৃদ্ধি, বনাঞ্চল উজাড়, কৃষি সম্প্রসারণ ইত্যাদি কর্মকাণ্ডের কারণে উল্লেখিত গ্যাসের পরিমাণ বৃদ্ধিতে ভূমিকা রাখে। বিশ্ব উষ্ণায়নের ফলে অন্যান্য অনেক দেশের মতো বাংলাদেশে অধিক বৃষ্টিপাত, ব্যাপক বন্যা, ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, খরা প্রভৃতি জলবায়ুগত পরিবর্তন সাধিত হতে পারে। পরিবেশের সংরক্ষণ ও টেকসই উন্নয়ন কৌশল পৃথিবী ও এর পরিবেশের এবং সেই সঙ্গে বাংলাদেশের মতো দেশসমূহকেও বিশ্ব উষ্ণায়ন বিপর্যয় থেকে রক্ষা করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা পঞ্চম অধ্যায় থেকে বায়ুমণ্ডল সম্পর্কে, বায়ুমণ্ডল উপাদান, স্তর, তারপর হচ্ছে তোমাদের বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, বিশ্ব উষ্ণায়ন এগুলো সম্পর্কে ভালোভাবে পড়বা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।